সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার জাই। আজকে আমি আলোচনা করব তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি কবিতা আছে। কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী। এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, এই কবিতাটি নাকি অনেক কঠিন লাগে, বুঝতে অনেক অসুবিধা হয়। আজকে আমি এই কবিতাটি একদম সহজভাবে শব্দের অর্থ সহ চরিত্রগুলো বিশ্লেষণ করে ব্যাখ্যা সহকারে আমি পড়াবো, যেগুলা তোমরা একটু নোট করার চেষ্টা করবা। এই কবিতাটি আমি দুটি পর্বে ভাগ করে পড়াবো। প্রথমে একটি পর্ব যতটুকু সম্ভব আমি পড়ানোর চেষ্টা করবো। এর পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। তাহলে এই কবিতাটি আলোচনা করার আগে একটু মূলভাব সম্পর্কে জেনে নিই। এই কবিতাটি মূলত কবি ব্রিটিশ শাসক ব্যবস্থার বিরুদ্ধে এই কবিতাটি লিখেন, অর্থাৎ যারা অন্যায়কারী, যারা অন্যায়ভাবে শাসন ক্ষমতা চালায়, তাদের বিরুদ্ধে এই কবিতাটি লিখেন। এই কবিতাটি কবি নিজের সাহসিকতার দিক তুলে ধরেন। এটি 1922 সালে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কবিতার মূল আলোচনায় ফিরি। কবি প্রথমে বলতেছে, বলো বীর। কবি প্রথম লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে, হে সাহসী বীর, বলো উন্নত মম শির। বলো, তুমি বলো উন্নত উঁচু, মম আমার, শির অর্থ মাথা। কবি বলতে চায়, হে সাহসী বীর, তুমি নিজে নিজেকে বলো আমার মাথা উঁচু। এটি দ্বারা কবি নিজের আত্মবিশ্বাসের কথা বলেছেন। কবি কখনো মানুষকে, সাহসী বীরদের বলতেছেন, তোমরা কখনো মাথা নিচু করিও না। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। শির অর্থ মাথা, নেহারি শব্দের অর্থ দেখে, আমারি, আমারি মানে আমার, অর্থাৎ আমার মাথা দেখে নত শির, নত অর্থ নিচু, শির অর্থ মাথা, ওই শিখর হিমাদ্রির, শিখর হিমাদ্রির শব্দের অর্থ হিমালয়ের চূড়া। কবি বলতে চায় এই লাইন দ্বারা, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। আমার মাথা দেখে নিচু হয়ে যায় হিমালয়ের চূড়া বা হিমালয়ের পর্বত। এটি এভাবেও বলতে পারো, আমার মাথা দেখে, অর্থাৎ আমার আত্মবিশ্বাস দেখে ওই হিমালয়ের চূড়াও যেন আমার মাথার সামনে মাথা নিচু করে, অর্থাৎ আমার সাহস দেখে প্রকৃতিও আমাকে শ্রদ্ধা করে। আশা করি বুঝতে পেরেছ। আমি চির দুর্দম। চির দুর্দম শব্দের অর্থ, দুর্দম শব্দের অর্থ যাকে দমন করা যায় না। কবি বলতে চাই, আমি চির দুর্দম, যাকে দমন করা যায় না বা যাকে থামানো যায় না। আমি এমন সাহসী, আমি এমন সাহসী ব্যক্তি যে আমাকে কখনো থামানো যাবে না। দুর্বিনীত, বিনীত শব্দের অর্থ বিনয়ী বা ভদ্র। দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে যিনি বিনয়ী নয়, যিনি বিনয়ী নয়। এটা এভাবে বলতে পারো, আমি বিনয়ী নই, আমি অন্যায়কারীদের সামনে কখনো বিনয়ী নই। অর্থাৎ ইংরেজদের সামনে কবি কখনো বিনয়ী নয়, ইংরেজদের সামনে কবি কখনো বিনয়ী ভাব দেখান না। নৃশংস, নৃশংস শব্দের অর্থ হচ্ছে হিংস্র বা নিষ্ঠুর। কবি বলতে চাই, আমি নিষ্ঠুর, অন্যায়কারীদের ধ্বংস করতে কখনো পিছু পা হয় না। তাহলে এই লাইন দ্বারা বলতে চাই, আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। আমি দুর্বিনীত, আমি কখনো বিনয়ী নয়, নৃশংস, আমি হিংস্র। এই লাইন দ্বারা কবি ব্রিটিশদের বিরুদ্ধে কথাগুলো তুলে ধরেন। মহাপ্রলয়ের, মহাপ্রলয় শব্দের অর্থ
সৃষ্টির ধ্বংসকাল, মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ শব্দে নটরাজ মানে নটরাজ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হিন্দুদের ধর্মীয় মতে নটরাজ মানে শিবকে বোঝানো হয়। শিবকে কেন নটরাজ বলা হয় এটা একটু আমি তোমার চরিত্রটা কেন তাকে নটরাজ বলে একটু এটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করব। শিবকে নটরাজ বলার কারণ নট শব্দের অর্থ নৃত্যকার, নট শব্দের অর্থ নৃত্যকার, রাজ অর্থ রাজা। শিবকে কেন নটরাজ বলা হয়? তার কারণ তিনি নাচের রাজা। তিনি যে তিনি যে তাণ্ডব নাচ করেন তা দিয়ে তিনি দুনিয়া সৃষ্টি ধ্বংস করেন। এই নাচের জন্যে তাকে নটরাজ বলা হয়। তাই তুমি বলতে পারো শিবকে নটরাজ বলার প্রধান কারণ নট শব্দের অর্থ নৃত্যকার, রাজ অর্থ রাজা। শিবকে নটরাজ বলার কারণ তিনি নাচের রাজা। তিনি যে তাণ্ডব নাচ করেন তা দিয়ে তিনি দুনিয়া সৃষ্টি ধ্বংস করেন। এই নাচের জন্য তাকে নটরাজ বলা হয়। কবি এটা বোঝানোর চেষ্টা করতেছেন মহাপ্রলয় অর্থাৎ সৃষ্টি ধ্বংসকালের দিন আমি নটরাজ, অর্থাৎ কবি নিজেকে শিবের সাথে তুলনা করেছেন, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি এখানে বলতে চাই আমি সেই শিবের মতো যার নাচে দুনিয়া ধ্বংস হয়। আমি শুধু নৃত্য করি না, আমার নৃত্য একটি ধ্বংসের প্রতীক। আমি এমন ঝড় সবকিছুকে ধ্বংস করে ফেলি। আশা করি বুঝতে পেরেছ। এরপর বলতেছে আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির। আমি মহাভয় অর্থাৎ আমি কাউকে ভয় করি না, বা আমাকে সবাই ভয় করে, আমি কাউকে ভয় করি না। এরপর বলতেছে আমি অভিশাপ বৃত্তির। আমি অভিশাপ বৃত্তির মানে আমি পৃথিবীর একটা অভিশাপ, পৃথিবীর জন্য অভিশাপ। অর্থাৎ পৃথিবীর জন্য অভিশাপ এটা কিরকম কথা? এটা দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে যে আমি ইংরেজদের জন্য পৃথিবীতে অভিশাপ হয়ে এসেছি। এখানে একটা পৃথ্বীর শব্দ দেখতেছো। পৃথ্বীর এটাকে, পৃথ্বীর এটা একটা চরিত্র হিন্দুদের ধর্মীয় মতে পৃথ্বীর একজন। আমি এটার একটু বিশ্লেষণ করি। পৃথ্বীর হচ্ছে পৃথ্বীকে, পৃথ্বী অত্যাচারী রাজা বেনের পুত্র। রাজা বেন পূজার বিরুদ্ধে পূজার বিরুদ্ধে সবসময় অবস্থান করতেন, অর্থাৎ পূজা করতেন না। দেবতারা তাকে হত্যা করে। পরে বেনের ডান বাহু থেকে পৃথ্বীর জন্ম লাভ করে। পৃথ্বী একজন ন্যায়বান শাসক। তিনি অন্যায় পছন্দ করতেন না। বলা যায় পৃথিবীর নামকরণের প্রধান কারণ পৃথিবী শব্দটি এসেছে পৃথ্বীর নাম থেকে। তাহলে বলা যায় কবি বলতে চায় আমি মহাভয়। কবি বলতে চাচ্ছে যে আমি কোন শক্তিকে ভয় করি না, আমি পৃথিবীর অভিশাপ, অর্থাৎ আমি ইংরেজদের জন্য একজন অভিশাপ, ইংরেজদের অভিশাপ হয়ে এসেছি। অর্থাৎ আমি পৃথিবীর মতো অন্যায় কখনো পছন্দ করি না। আমি দুর্বার, দুর্বার শব্দের অর্থ যাকে দমন করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। এই লাইন দ্বারা কবি বলতে চায় আমাকে থামানো যাবে না, আমাকে দমন করা যাবে না। আমি যেখানে অন্যায় দেখি সেখানে প্রতিবাদ করি। আমি সবকিছুকে ধ্বংস করে ফেলি, সবকিছুকে চোরমার করে ফেলি। আমি অনিয়ম ও শৃঙ্খল। কবি বলতেছে আমি কারো বানানোর নিয়ম মেনে চলি না। এরপর বলে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যায় মানে হচ্ছে পায়ে পা ধারা, সবকিছুকে পিষে ফেলা। এই লাইন দ্বারা কবি বলতে চায় আমি নিয়মের দাস নই। আমি সব বাধা, সব ধরনের যে সকল ইংরেজদের নিয়ম কানুন
শাসন ব্যবস্থা সবকিছুকে আমি আমার পা দ্বারা পিষে ফেলি। আমি মানি না কোনো আইন। কবি বলতে চায় আমি ইংরেজদের যে বানানো আইন এগুলাকে কি আমি মানি না। যে ইংরেজরা যে ভারতবর্ষের উপর যে বাঙালিদের উপর যে আইন কানুন তৈরি করেছে এগুলা কি কবি মানেন না। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম বাসমান মাই। এই লাইনটি একটু বুঝতে কষ্ট হবে, একটু কঠিন লাগবে। আমি এটা একদম সহজভাবে ব্যাখ্যা করি। ভরা তরি, তরি শব্দের অর্থ একটু নোট করে রাখবা। তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। তরি শব্দের অর্থ নৌকা। তরি শব্দের অর্থ নৌকা, একটু নোট করার চেষ্টা করবা। ভরা তরি মানে ভরা মানে ভরা তরি মানে নৌকা, ভরা তরি মানে চলমান নৌকাও বলতে পারো বা পরিপূর্ণ একটা নৌকার কথা বলতে পারো। করি ভরা ডুবি, আমি একটা ভরা তরি মানে ভরা নৌকাকে চলমান নৌকাকে ডুবে ফেলি, ডুবিয়ে ফেলি। আমি টর্পেডো, টর্পেডো এক ধরনের অস্ত্র। আমি ভীম ভাসমান মাইন, ভীম হচ্ছে একজন হিন্দুদের ধর্মীয় মতে একজন ব্যক্তি, যিনি তার সম্পর্কে একটু আমি বিশ্লেষণ করি ভীমকে। ভীম পঞ্চপাণ্ডবের একজন, যিনি কুন্তির পুত্র। তার বাবা ছিলেন বায়ু দেবতা। ভীম শক্তিশালী ছিলেন। ভীম একজন অত্যন্ত শক্তিশালী ছিলেন। পঞ্চপাণ্ডবের একজন ছিলেন ভীম। তাহলে কবি ভাসমান মাইন দ্বারা কোন একটা যুদ্ধের জাহাজকে বোঝানোর চেষ্টা করতেছেন। কবি এই লাইনটি দ্বারা বোঝানোর চেষ্টা করতেছেন যে কবি বলতেছে আমি একজন ভয়ঙ্কর ব্যক্তি, ভয়ঙ্কর শক্তি, যার নিরাপদ জাহাজকে ডুবিয়ে দিতে পারি। আমি পানির গোপন বিস্ফোরণ বা বলতে পারো আমি পানির বিস্ফোরণ, বা আমি টর্পেডো আর ভাসমান মাইন যা হঠাৎ ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনে। কবি বলতে চাই এই লাইন দ্বারা কবি একজন ভয়ঙ্কর শক্তিশালী মানুষ, যিনি টর্পেডো এক ধরনের অস্ত্র নিক্ষেপ করে ইংরেজদের শাসন ব্যবস্থা অর্থনীতির যে ব্যবস্থাপনা সবকিছুকে ধ্বংস করে ফেলে। ভাসমান মাইন, ভাসমান মাইন হচ্ছে এক ধরনের বিস্ফোরণ যেটা পানির নিচে থাকে। টর্পেডো, টর্পেডো নিক্ষেপ করে এক ধরনের অস্ত্র। টর্পেডো মানে এক ধরনের অস্ত্র যেটা নিক্ষেপ করে তিনি ইংরেজদের যে ভরাতরি অর্থাৎ অর্থনীতির শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ভরাতরি তিনি ডুবিয়ে দেয়। এরপর বলল আমি দুর্যোটি, আমি এলুকেশি ঝড় অকাল বৈশাখী। এটি দ্বারা কবি বলতে চাই যে আমি দুর্যোটি। দুর্যোটি মানেও দেবতা শিবকে বোঝায়। দুর্যোটি মানে দেবতা শিবকে বোঝায়। কেন দেবতা শিবকে দুর্যোটি বলা হয় সেটার একটু আমরা ব্যাখ্যা করব, ব্যাখ্যা জেনে নিব। শিবকে কেন দুর্যোটি বলা হয়? যার কারণ ধূর শব্দের অর্থ ধারণ করা, জটি শব্দের অর্থ হচ্ছে চুল। শিবকে দুর্যোটি বলার কারণ শিব চুলে বা জটায় ছাপ রাখেন। আমরা জানি শিবের মূর্তিটা দেখলে শিবের চুলের মধ্যে মাথার মধ্যে একটা ছাপ দেখবে, তাই তাকে দুর্যোটি বলা হয়। এটি শুধু একটি নাম নয়, এটি শিবের শক্তি শান্তির মিলনের প্রতীক। তাই বলা যায় শিবকে দুর্যোটি বলার কারণ তুমি বলতে পারো শিবের চুল ছিল ঝটা, তার চুলের মধ্যে অর্থাৎ মাথার মধ্যে ছাপ ছিল। এরপর বললো আমি এলুকেশে ঝড় অকাল বৈশাখী। আমরা জানি অকাল বৈশাখ অর্থাৎ যখন বৈশাখের সময় অর্থাৎ প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর চারিদিকে ঠান্ডার সৃষ্টি হয়। কবি এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে যে আমি শিবের মতো ভয়ঙ্কর ধ্বংসের রূপ, আমি কোলাচুলের পাগল ঝড়ের মতো অশান্ত। তুমি বলতে পারো আমি সেই হঠাৎ আসা ঝড় যা সবকিছু ভেঙে গড়িয়ে দিই।
অর্থাৎ এই লাইন দ্বারা কবি নিজেকে শিবের সাথে তুলনা করেছে, যদিও এটা কবির ব্যাখ্যা। শিব যেমন শক্তিশালী, যেমন শিবের চুলগুলা যেমন এলোমেলো, ঠিক প্রচন্ড ঘূর্ণিঝড়ের সময় চারিদিকে যখন সবকিছুকে দলিয়ে ফেলে, কবিও সেই ভয়ঙ্কর ঝড় হয়ে শিবের মতো শক্তিশালী হয়ে ইংরেজদের শাসন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলবে। এরপর বলল আমি বিদ্রোহী। বিদ্রোহী মানে যিনি কোনো যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রী। সুদ শব্দের অর্থ হচ্ছে পুত্র। সুদ শব্দের অর্থ পুত্র। কবি বলতে চাই আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রী, আমি সৃষ্টিকর্তার একজন পুত্র। যদিও এটা কবির ব্যাখ্যা, কবি যেভাবে তিনি নিজের মধ্যে যেটা মনে করছেন, এই জন্য তিনি বলতে চাই তিনি যেই রকম মানে এই কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন সেই রকম ব্যাখ্যায় আমি দিচ্ছি। কবি বলতে চাই আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রীর। এই লাইন দ্বারা কবি বলতে চাই আমি প্রতিবাদের প্রতীক। আমি সৃষ্টিকর্তার পুত্র, যে গোটা পৃথিবী গড়েছেন, আর আমিও তার মতো বলতে পারো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। অর্থাৎ কবি এখানে তার ইংরেজদের অবস্থান তুলে ধরার জন্য সৃষ্টিকর্তার পুত্র বলে নিজেকে দাবি করেন। যদিও এটা কবির ব্যাখ্যা, কবি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, কবি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, আমি সেভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এরপর বলো বলবীর, হে সাহসী বীর তুমি বলো চির উন্নত মম শির। উন্নত অর্থ উঁচু, মম অর্থ আমার, শির অর্থ মাথা। হে সাহসী বীর তুমি নিজেকে বলো তোমার মাথা সবসময় উঁচু, তুমি কখনো অন্যায়ের সামনে মাথা নিচু করো না। এরপর বললো আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শাসন। কবি বলতেছে আমি একদিকে সৃষ্টি করি, আবার আমি ধ্বংস, সবকিছুকে আমি ধ্বংস করে ফেলি। আবার বলতেছে আমি লোকালয়, আমি মানুষের বাসস্থানে যাই, আবার অন্যায় দেখলে কেউ যদি অন্যায় করে তাদেরকে হত্যা করে শ্মশানে পাঠাই। এরপর বলল আমি অবসান। অবসান শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি। অবসান শব্দের অর্থ সমাপ্তি। এরপর আছে নিশাবসান। নিশাবসান শব্দের অর্থ রাতের শেষ সময়। আমরা জানি রাতের শেষ সময়, রাত শেষ হওয়ার পর ভোর হয়, অর্থাৎ দিন শুরু হয়। আর অবসান মানে হচ্ছে সমাপ্তি। কবি এটা যারা বোঝানোর চেষ্টা করতেছেন যে আমি শুরু, আমি শেষ। আবার আমি রিপিট করতেছি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি সৃষ্টি করি, আবার আমি ধ্বংস করে ফেলি। আমি মানুষের বাসস্থানে যাই, মানুষের খবর নিই। আবার যখন কেউ যদি অন্যায় করে তাদেরকে হত্যা করে শ্মশানে পাঠাই। আমি আবার রিপিট করতেছি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। কবি বলতে চাই আমি সৃষ্টি করি, আমি আবার ধ্বংস করে ফেলি। আমি লোকালয়, আমি মানুষের বাসস্থানে যাই, মানুষের খবর নিতে যাই। আমি শ্মশান, অর্থাৎ যারা অন্যায় করবে তাদেরকে আমি হত্যা করে শ্মশানে পাঠাই। কবি আবার বলতেছে আমি অবসান। অবসান শব্দের অর্থ সমাপ্তি। নিশাবসান, নিশাবসান শব্দের অর্থ রাতের শেষ সময়। কবি বলতে চাই রাতের শেষ সময়ের পর ভোর হয়, দিন শুরু হয়। কবি বলতে চাই আমি শুরু, আমি শেষ। এরপর বলল আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ, ভালে সূর্য। কবি বলতে চাই আমি ইন্দ্রাণী সুদ। সুদ অর্থ আমরা জানি পুত্র। আমি এর আগে বলছিলাম সুদ শব্দের অর্থ পুত্র। সুদ শব্দের অর্থ পুত্র, হাতে চাঁদ, ভালে সূর্য। ভালে শব্দের অর্থ হচ্ছে কপালে। ভালে শব্দের অর্থ কপালে। কবি বলতে চাচ্ছে যে আমি ইন্দ্রাণী সুদ, অর্থাৎ ইন্দ্রাণীর পুত্রের নাম জয়ন্ত। জয়ন্তের হাতে চাঁদ থাকতো। ভালে, ভালে শব্দের অর্থ কপালে
কি থাকতো? সূর্য থাকতো। জয়ন্ত সম্পর্কে একটু আমরা বিশ্লেষণ করি। জয়ন্ত সম্পর্কে আমরা জেনে নিই, জয়ন্ত কে ছিল। জয়ন্ত হচ্ছে দেবরাজ, ইন্দ্র ও ইন্দ্রাণীর পুত্র। তিনি অত্যন্ত সাহসী ছিলেন। জয়ন্ত, তাকে জয়ন্ত বলার প্রধান কারণ জয়ন্ত অর্থ জয়ী। তিনি দেবতাদের বংশধর ছিলেন। তার কাজ হলো পিতার পক্ষ হয়ে অসুরদের ধ্বংস করা। তাহলে আমরা জয়ন্ত সম্পর্কে জেনে নিলাম, ধারণা পেলাম। ইন্দ্রাণীর, কবি বলতেছে আমি ইন্দ্রাণীর পুত্রের মতো হব, যার হাতে থাকবে চাঁদ, ভালে অর্থাৎ কপালে থাকবে সূর্য। এটা তুমি এভাবে বলতে পারো, আমি ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, আমার হাতে থাকবে চাঁদ, চাঁদ যেমন শীতল। কবি বলতেছে আমি একদিকে শীতল হব, চাঁদের মতো শীতল, আবার অন্যদিকে ভালে সূর্য, অর্থাৎ জয়ন্তের পুত্রের কপালে যেমন সূর্য থাকে, আমার কপালেও সূর্য থাকবে। সূর্য হচ্ছে সকল শক্তির আধার বলা হয়, সকল শক্তি তার কাছে থাকে। সূর্যকে সূর্য হচ্ছে অত্যন্ত তেজ। তো কবি এটার দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে আমি যেমন একদিকে কোমল, অন্যদিকে অসম্ভব তেজওয়ালা। আমি ইংরেজদের যে শাসন ব্যবস্থা, তাদের যে শাসন ব্যবস্থা সবকিছুকে আমি ধ্বংস করে ফেলবো। সূর্যের, জয়ন্তের পুত্র হয়ে শক্তিশালী জয়ন্তের মতো, সরি, ইন্দ্রাণীর পুত্র হয়ে আমি আবির্ভাব করে আমি সবকিছু, ইংরেজদের শাসন ব্যবস্থা সবকিছু ধ্বংস করে ফেলবো। আমি একদিকে যেমন চাঁদের মতো কোমল, অন্যদিকে আমি সূর্যের মতো অনেক শক্তিশালী। এরপর বলল মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমরা জানি মম শব্দের অর্থ আমি এর আগে পড়াইছিলাম। মম শব্দের অর্থ আমার। এক হাতে, আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁকা বাঁশের বাঁশরি মানে কি? বাঁশির সুর। কবি বলতেছে আমার এক হাতে শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি থাকে, কবি বলতেছে আমার এক হাতেও থাকবে বাঁশির সুর, বাঁশি থাকবে, বাঁশির সুর থাকবে, আর এক হাতে রণতুর্য। রণ শব্দের অর্থ হচ্ছে, রণ শব্দের অর্থ যুদ্ধ। রণ শব্দের অর্থ কি? যুদ্ধ। তুর্য শব্দের অর্থ ঘন্টা। কবি বলতে চাচ্ছে যে আমি, আমার এক হাতে থাকবে শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি থাকে সেরকম বাঁশি থাকবে, আর এক হাতে রণতুর্য। শ্রীকৃষ্ণের হাতে যেমন এক হাতে থাকে বাঁশি সুর, অন্য হাতে থাকে যুদ্ধের ঘন্টা। আমি সেই শ্রীকৃষ্ণের মতো হব। আমি যেমন আমি যেমন শান্ত, তেমনি করে আমি অনেক মেজাজি, অনেক শক্তিশালী। কবি, তুমি বলতে পারো এভাবে, কবি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে যে কবি বলতেছেন আমার এক হাতে থাকবে শ্রীকৃষ্ণের মতো বাঁশির সুর, অন্য হাতে থাকবে যুদ্ধের ঘন্টা। এরপর কবি বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন হচ্ছে যারা যাযাবর গোষ্ঠী, যারা মরুভূমিতে থাকে, তারা একদম স্বাধীনভাবে থাকেন। কবি বলতে আমি মরুভূমির যাযাবরদের মতো, বেদুইনদের মতো একদম স্বাধীন। আমি চেঙ্গিস। চেঙ্গিস মানে হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খানকে আনার কারণ, এই চেঙ্গিস খানের চরিত্রটি বিদ্রোহী কবিতা আনার কারণ, চেঙ্গিস খান অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ছিলেন, যার আসল নাম তেমুজিন। তেমুজিন থেকে হলেন, তার নাম হলেন, তার উপাধি হলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বীর, শক্তিশালী বীর। কবি চেঙ্গিস খানকে আনার কারণ, চেঙ্গিস খান অত্যন্ত শক্তিশালী, এই জন্য চেঙ্গিস খানকে তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেন। চেঙ্গিস খানের স্ত্রীর নাম বুরতে। তার 4টি সন্তান ছিল, জুচি খান, চাগাদাই খান, উগাদাই খান, তুলুই খান। তিনি তার সন্তানগুলোকে তিনি বিভিন্ন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন, বিভিন্ন রাজ্যে দখল করার জন্য তার সন্তানদেরকে তিনি বলেন। তার সন্তানরাও তার মতো অত্যন্ত শক্তিশালী ছিলেন। কবি এখানে চেঙ্গিস খানের জীবনে টেনে এনে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে চেঙ্গিস খান যেমন শক্তিশালী, আমিও অনেক শক্তিশালী। আমি চেঙ্গিস খানের মতো শক্তি প্রয়োগ করে ইংরেজদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবো।
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে সম্মান, শ্রদ্ধা করা, সম্মান করা বা শ্রদ্ধা করা। কবি বলতে চাচ্ছে যে আমি আপনারে ছাড়া বা বলতে চাচ্ছে যে এটা দ্বারা আমি আমাকে ছাড়া কাউকে আমি শ্রদ্ধা করি না, আমি একমাত্র আমাকে শ্রদ্ধা করি। তাহলে আজকে এইটুকু থাক, পরবর্তী ক্লাসে আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা এই কবিতাটি পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো। এর পরও আমি শেষের দিকে একটু কবিতাটির শব্দের অর্থগুলো আরেকবার বোঝানোর চেষ্টা করি। উন্নত শব্দের অর্থ উঁচু, মম শব্দের অর্থ আমার, শির শব্দের অর্থ মাথা। এখানে এই লাইনের মধ্যেও আসে একটা শব্দ শির, শির শব্দের অর্থ মাথা। নেহারি শব্দের অর্থ দেখি। নত মানে নিচু, শির অর্থ মাথা। শিকড় শব্দের অর্থ চৌড়া বা উঁচু। হিমাদ্রির হিমালয় পর্বত। চির দুর্দম যাকে দমন করা যায় না। দুর্বিনীত যিনি বিনয়ী নয়। নৃশংস যিনি খুবই হিংস্র বা নিষ্ঠুর। মহাপ্রলয় মানে সৃষ্টি ধ্বংসকাল। নটরাজ মানে শিবকে বোঝানো হচ্ছে। শিবকে নটরাজ বলার কারণ নট অর্থ নৃত্যকার, রাজ অর্থ রাজা। শিব নৃত্য করে বলে সৃষ্টি ধ্বংসকালের সময় শিব নৃত্য করবে, এই জন্য শিবকে নটরাজ বলা হয়। আমি সাইক্লোন, আমি ধ্বংস করবি বলতেছে যে আমি সাইক্লোনের মতো আসবো, ঝড়ের মতো আসবো, আমি সবকিছুকে ধ্বংস করে ফেলবো। আমি মহাবয়, আমি কাউকে বয় করি না, সবাই আমাকে বয় করে। আমি অভিশাপ পৃথিবীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ। মূলত পৃথিবীর জন্য অভিশাপ দ্বারা কবি পৃথিবীর অভিশাপ বলেন নাই, বলতেছে ইংরেজদের বিরুদ্ধে আমি অভিশাপ বের মতো। পৃথিবীর মানে অত্যাচারী রাজা বেনের পুত্র। বেনের মৃত্যু হলে বেনের ডান বাহু থেকে পৃথিবীর জন্ম হয়। পৃথ্বী অত্যন্ত ভালো একজন শাসক। তিনি অন্যায় কখনো পছন্দ করতেন না। তিনি অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করতেন। কবি ঠিক পৃথিবীর মতো। পৃথিবীর পৃথ্বী থেকে পৃথিবী শব্দটি এসেছে। বলতে আমি আমি দুর্বার, আমি ব্যঙ্গ করে সব চোরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি সবকিছুকে ব্যাঙের চোরমার করে দিই, আমি কোনো নিয়ম মানি না। আমি দলে যাই যত নিয়ম, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, আমি সবকিছুকে পা দ্বারা পিষে ফেলি। আমি মানি না কোনো আইন। আমি ইংরেজদের আইন যে শাসন ব্যবস্থা এগুলো আমি মানি না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ইংরেজদের অর্থনীতির যে ভরা নৌকা এগুলাকে ডুবিয়ে দিই কিভাবে অস্ত্র নিক্ষেপ করে বা ভীম ভাসমান মাইন অর্থাৎ পানিতে বিস্ফোরণ তৈরি করে আমি ইংরেজদের অর্থনীতির ভরা নৌকাটি ডুবিয়ে দিই। আমি দুর্যোগটি, আমি এলুকেশি ঝড় অকাল বৈশাখী, দুর্যোগটি দ্বারাও দেবতা শিবকে বোঝানো হচ্ছে। সে দেবতা শিবকে দুর্যোগটি বলার কারণ শিবের চুল ছিল জটা, তার মাথায় ছিল ছাদ, তিনি ছাদ ধারণ করতেন বলে, মাথার চুলের মধ্যে ছাদ ধারণ করতেন বলে তাকে দুর্যোগটি বলা হয়। শিবের চুলগুলো ছিল এলোমেলু। কিরকম এলোমেলু? যেমন যেমন ঝড় যেমন আসে, ভয়ঙ্কর ঝড় যেমনই করে ঝড়গুলো এলোমেলো হয়ে আসে, সবকিছু ধ্বংস করে ফেলে। কবি বলতেছে আমি শিবের মতো শক্তিশালী হব, শিবের মতো শক্তিশালী হয়ে সবকিছু আমি ধ্বংস করে ফেলবো। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রে, আমি একজন বিদ্রোহী, আমি এবং আমি সৃষ্টিকর্তার পুত্র। বলবীর বল উন্নত মমশীর, বলবীর চির উন্নত মমশীর। হে মহান বীর, তুমি বলো তোমার মাথা সবসময় উঁচু থাকে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি সবকিছু সৃষ্টি করি আবার আমি ধ্বংস করি, আমি লোকালয় মানুষের সামনে গমন করি। আমি অবসান, নিশাবসান। অবসান শব্দের অর্থ সমাপ্তি, নিশাবসান শব্দের অর্থ রাতের শেষ সময়। রাতের শেষ সময় হলে যেমন ভোর হয়, নতুন দিন শুরু হয়, তেমনি করে কবি বলতেছে আমি নিশাবসান, রাতের শেষ হয়ে দিন শুরু হয়, তেমনি করে কবি বলতেছেন আমি শুরু, আমি শেষ। আমি ইন্দ্রাণী সুদ, হাতে ছাদ, ভালে সূর্য। আমি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো, যার হাতে থাকবে ছাদ, ভালে থাকবে, ভালে মানে কি কপাল, কপালে থাকবে কি সূর্য। আমি ইন্দ্রাণী পুত্রের মতো শক্তিশালী সাহসী হব, যার হাতে থাকবে ছাদ। ছাদ যেমন কোমল, আমি একদিকে কোমল, অন্যদিকে সূর্যের মতো অনেক কঠিন। ইংরেজদের বিরুদ্ধে আমি অনেক কঠিন। মম, মম শব্দের অর্থ আমরা জানি। মম শব্দের অর্থ আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। শ্রীকৃষ্ণ কবি বলতে আমি আমার এক হাতে থাকবে শ্রীকৃষ্ণের মতো বাঁশির সুর, আর এক হাতে থাকবে রণতুর্য, অর্থাৎ রণ শব্দের অর্থ যুদ্ধ, তুর্য শব্দের অর্থ ঘন্টা। আমি বেদুইন, আমি বেদুইন, আমি
যাযাবরের মরুভূমি যাযাবরের মতো স্বাধীন মনের মানুষ। আমি চেঙ্গিস খানের মতো শক্তিশালী বীর। আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস, অর্থাৎ আমি নিজেকে ছাড়া কাউকে সম্মান করি না, শ্রদ্ধা করি না। আমি এতক্ষণ ধরে যা আলোচনা করছি সবকিছু শব্দের অর্থগুলো নোট করার চেষ্টা করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি আবার খুব শীঘ্রই ভিডিওগুলা পরবর্তী পর্বটি আমি দিয়ে দিব। তাহলে সব সময় ক্লাসগুলো উপভোগ করবে। আশা করি তোমার যেগুলো কঠিন বিষয় সবকিছু একদম সহজভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে উত্তর গুলো দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস করার জন্য। তোমাদের প্রতি শুভকামনা রইল, তোমাদের পথ চলা সহজ হোক। আসসালামু আলাইকুম।